প্রথমে আজকে আমি দেখো রিজনিংয়ের ক্লাস নেব। প্রতি বৃহস্পতিবার 8:15 থেকে থাকছে রিজনিংয়ের ক্লাস। এই ক্লাসে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পুরো কমপ্লিট করব প্রতিটা টপিক। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, যেগুলো পরীক্ষাতে বেশি বেশি করে আসে, সেগুলো কিন্তু আগে করে নেব। যেমন এই সিরিজ প্রবলেম আজকে যেটা করব, এটা কিন্তু তুমি ডব্লিউবিপি কেপির এক্সাম যখন দিতে যাবে তখন দেখবে 4টে-5টা করে এখান থেকে থাকে। এটা খুব ভালো করে করতে হবে। শুধুমাত্র আমি এখানে যে প্রবলেমগুলো করব সেগুলো করলে হবে না, এক্সট্রা অনেকগুলো নোট দেব। অনেক রকমের ভ্যারাইটি থাকে এই কোশ্চেনের। যেটা বিশেষত হচ্ছে, এখানে তুমি যত বেশি প্র্যাকটিস করবে, যত টাইপের প্রবলেম বারবার হাতে করবে, তত কিন্তু তুমি কোশ্চেন দেখে বুঝতে পারবে এটা কেমন টাইপের প্রবলেম, কিভাবে করতে হবে। একটু প্র্যাকটিস বেশি লাগে, কিন্তু সমস্ত পরীক্ষায় সিরিজের প্রবলেম থাকে এবং কেপি ডব্লিউবিপি এদের ক্ষেত্রে কিন্তু বেশি কোশ্চেন থাকে, 4টা-5টা করে থাকে সিরিজ থেকে। মিসিং নাম্বার হোক, রং নাম্বার হোক, অথবা ডিরেক্ট সিরিজের প্রবলেম এইরকমভাবে থাকবে কিন্তু। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি তোমাদের একটা ভিডিও ইউটিউবে দিয়েছি যেখানে ম্যাথ আর রিজনিংয়ের কোন কোন চ্যাপ্টারগুলো বেশি করে করতে হবে, কোনগুলো খুবই ইম্পর্টেন্ট, বেশি বেশি কোশ্চেন আছে, তার উপর ডিটেলস অ্যানালাইসিস কিন্তু আমি একটা ইউটিউবে দিয়ে রেখেছি। আশা করি প্রত্যেকে দেখেছো। যদি এমন কেউ আজকের ক্লাসে থাকো যে দেখোনি, সে ডেফিনেটলি কিন্তু দেখে নেবে ইউটিউবে। লিঙ্ক না পেলে হোয়াটসঅ্যাপ করবে, স্ক্রিনে দেওয়া যে। ঠিক আছে, আমি আরেকবার লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপে। ইউটিউবে আমাদের যেটা ফ্রি গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে দেবো, এবং পেড ব্যাচ যেটা আছে সেখানেও দিয়ে দেবো। তো ওখানে কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের কোন কোন টপিকগুলো ডব্লিউবিপি কেপির জন্য বেশি করে পড়তে হবে, কোথা থেকে বেশি কোশ্চেন আছে, তার ডিটেলস অ্যানালাইসিস আছে। তুমি যদি ওই 35-40 মিনিটের ভিডিও দেখে নাও, তোমার পরীক্ষার প্রিপারেশন নিতে অনেক পরিশ্রম কমে যাবে। দেখো, আমাদের পরিশ্রম কিন্তু অনেক স্টুডেন্ট করে, পরীক্ষার ফর্ম ফিল আপ প্রচুর জন করে। মানে আমি যদি একটা রেশিও দেখাই না, যদি আমি কথার কথা বলি, 100 জন একটা কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে, ধরো ডব্লিউবিপি কেপির জন্য 100টা স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, তার মধ্যে 30টা স্টুডেন্ট সিরিয়াসভাবে পড়াশোনা করে যায়, 70টা স্টুডেন্ট এমনি যায় পরীক্ষা হলে। 30টা স্টুডেন্ট যে সিরিয়াসভাবে যায়, তার মধ্যে 20 জন স্টুডেন্ট আছে যারা প্রচুর পরিশ্রম করে কিন্তু সঠিক নিয়মে পরিশ্রম করে না। আর 10জন স্টুডেন্ট এমন আছে যে কম মোটামুটি একটা পরিশ্রম করে, কিন্তু তারা কোয়ালিফাই করে এবং চাকরি পায়। তার একটাই কারণ যে ওরা একটা স্ট্র্যাটেজি মেনটেন করে চলে। মানে প্রিভিয়াস ইয়ারগুলো দেখো, আমাদের যেটা ডব্লিউবিপি কেপির বই আছে, তার আমি তোমাদেরকে পাঠিয়েছি গ্রুপে, দেখবে যে ওখানে আমি 16খানা সেট পুরো ডব্লিউবিপি কেপি, লেডি কনস্টেবল, এসআই সমস্ত এক্সামের, কলকাতা পুলিশের উপর, ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর এক জায়গায় 16টা সেট একসাথে দিয়ে দেওয়া আছে ওই বইতে। ওই 16টা সেট হাতের কাছে থাকলে তোমার কি ফায়দা হবে? দেখো, যারা আমাদের গ্রুপে আছো, যদি কোনো কারণে বই কিনতে না পারো, আমি ওই পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? যদি বই কিনতে না পারো, আর যদি কিনতে পারো তো ভালো কথা। যারা পারবে না, ক্ষমতা নেই, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি কিন্তু পিডিএফটাও দিয়ে দেবো। তো ওখানে 16খানা সেট আছে, যে সেটগুলোর কোশ্চেনগুলো দেখে তুমি অ্যানালাইসিস করতে পারবে যে পরীক্ষাতে কেমন টাইপের কোশ্চেন আসছে। বিশেষ করে কোভিডের পরের যে কোশ্চেন পেপারগুলো, সেগুলো বেশি ফলো করবে। কেন? কোভিডের আগে একটা আলাদা টাইপের কোশ্চেন হতো, কোভিডের পরে একটা আলাদা নিয়মে হচ্ছে, কারণ এখন কম্পিটিশন অনেক হিউজ হয়েছে। তাই তুমি 2023-এর লেডি কনস্টেবলের কোশ্চেন পেপার দেখতে পারো, 20-21 এই সময় যে পরীক্ষাগুলো হয়েছে এক জায়গায় দেওয়া আছে, সেই কোশ্চেনগুলোর উপর ডিটেলস অ্যানালাইসিস করবে। আমি নিজে একটা অ্যানালাইসিস করে দিয়েছি, ইউটিউবে দিয়ে দিয়েছি, তুমি নিজেও দেখবে। দিলে না, একটা পরীক্ষায় বসার আগে বা প্রিপারেশন নেওয়ার আগে তোমার স্ট্র্যাটেজি হয়ে যাবে যে কোন কোন টপিকগুলো আমি কোনো মতে ছাড়বো না। সেটা যদি ভীষণ কঠিনও হয়, দেখা গেলো পরীক্ষায় আমি পাচ্ছি না, বা আমি যখন স্যার করাচ্ছে আমি হয়তো অতটা ভালো বুঝতে পারছি না, আমার মনে ঘুরছে যে এই টপিকটা আমি ছেড়ে দেবো, কিন্তু এই ভুলটা করা যাবে না। কোন কোন টপিকের ক্ষেত্রে তার অ্যানালাইসিসটা যদি জানা থাকে, তাহলে ওই চ্যাপ্টার যত কঠিন হোক আমাকে করতে হবে। অনেকটা তেতোর মতো, তেতো আমাদের খেতে ভালো লাগে না, কিন্তু যদি কারোর এমন অসুস্থ হয়, এমন অবস্থা হয় তেতো না খেলে চলবে না, তখন কিন্তু তাকে তেতো খেতে হয়। তো একই জিনিস, কিন্তু এমন এমন টপিক থাকে অনেক সময় যেখান থেকে কোশ্চেন বেশি আছে, অথচ তুমি সেই টপিকটাই ছেড়ে পরীক্ষা হলে চলে গেলে, তাহলে কি করে কোয়ালিফাই করবে? একটু যদি পরিশ্রম করো, তুমি মাঠ কোয়ালিফাই করে যাবে, একটু পরিশ্রম করলে রেগুলার বেসিসে। কিন্তু যদি তোমাকে রিটেন এক্সাম কোয়ালিফাই করতে হয়, তাহলে কিন্তু এইগুলো খেয়াল রাখতে হবে। ডব্লিউবিপিতে দেখো একটা এক্সাম করে দিয়েছে, কত সুবিধা করে দিয়েছে। কেপিতে যেমন ডবল এক্সাম, কিন্তু ডব্লিউবিতে একটা এক্সাম করে দিয়েছে।
সিটও বাড়িয়ে দিল আবার পরে। অতএব তোমার কাছে কিন্তু এটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এটা কিন্তু কোনো রকমভাবে আজকে অমুক কালকে অমুক, দেখো 12 মাসে 13 পার্বণ বাঙালির লেগে থাকবে, কিন্তু তুমি যদি তাতে মজে যাও না তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। এই বয়সটা হারিয়ে ফেলার পর এরপরে কিন্তু প্রচুর কষ্ট পাবে। একটা কিছু পেলাম না, একটা কিছু পেলাম না, কিছুই সেটেল হলো না, এদিক থেকে কথা এদিক থেকে কথা, না ছেলে না আজকের দিনে ছেলেমেয়েরা ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছে, অ্যাংজাইটি পেশেন্ট বেড়ে যাচ্ছে। তাই আমি বারবার করে বলছি, যদি নিজেকে ঠিক রাখতে চাও ভালো করে মন দিয়ে পড়ো, পাবে। এমন কিছু কঠিন ব্যাপার নয়, আহামরি নয়। তোমরা মাধ্যমিক পড়ে এসছো তো, মাধ্যমিকে এগুলো সব জানো, শুধু জাস্ট একবার রিপিট টেলিকাস্ট করা। একটু সিরিয়াসভাবে খাটো, আমি বলছি তুমি পেরে যাবে। কোনো রকম কোনো না পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি সব যদি বুঝতে পারো, একটু বাড়িতে প্র্যাকটিস করো, কেন পাবে না তুমি? আমরা সাথে আছি, তুমি মন দিয়ে পড়ো, আমি বলছি তুমি পেয়ে যাবে। চলো আমি এবার ক্লাসে চলে যাই। আমার কথা প্রত্যেকে ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? একটু কনফার্ম করে দাও। ওকে, চলো আমি ডিরেক্ট ক্লাসে যাচ্ছি, আর কথা না বাড়িয়ে। দেখো আজকে আমরা সিরিজ প্রবলেম পড়বো। আমাদের ডব্লিউবিপি কেপির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে 4-5টা কোশ্চেন আশা করি থাকবে, অ্যানালাইসিসটা অবশ্যই দেখে নেবে। এখানে কেমন টাইপের কোশ্চেন আছে আমি তোমাদেরকে প্রতিটা টাইপ ধরে ধরে আলোচনা করে দেবো, ঠিক আছে, যাতে কিনা বুঝতে পারো যে কেমন কেমন টাইপের সিরিজের প্রবলেম আছে। তো প্রথমে আমি তোমাকে হেডিং দিয়েছি টাইপ অফ নাম্বারস সিরিজ রিজনিং কোশ্চেন। আমি সবার প্রথমে যে টাইপটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডিশন নাম্বার সিরিজ। অ্যাডিশন নাম্বার সিরিজ মানে ব্যাপারটা কি বলছে, তোমাকে এমন একটা কোনো প্রবলেম দিয়ে দিল, কথার কথা তোমাকে দিয়েছে 2, তারপর দিলাম 4, তারপর দিলাম 6, তারপর দিলাম 8, তারপর দিলাম 10, দিয়ে তারপর জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, যে এখানে কত হবে। দেখো আমি এখানে কি দেখতে পাচ্ছি না, প্রথমে 2 ছিল, তারপর 4 হয়েছে, তারপর 6 হয়েছে। তো বেসিক্যালি আমার বেসিক নলেজ বলছে যে 2 2 2 2 করে বাড়ছে। যদি কখনো, আমার এই কথাটা খুব মন দিয়ে শুনবে, যদি কখনো দেখো কোনো একটা সিরিজ দিয়েছে সেখানে নাম্বারটা খুব অল্প 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 করে বাড়ছে, এমন যদি দেখো, তাহলে তোমার মাথায় কাজ করবে অ্যাডিশনের ব্যাপার আছে, যে কিছু হয়তো যোগ করে করে এসছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথম নাম্বারটার সাথে 2 যোগ করলে 4 হয়, দ্বিতীয় নাম্বারটার সাথে 2 যোগ করলে 6 হয়, তারপরে 2 যোগ করলে 8 হয়, 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়। তাহলে নিশ্চয়ই 10-এর সাথে 2 যোগ করে আমার আনসারটা হবে 12। আমি কি বোঝাতে পারলাম? একটু কনফার্ম করো তো, আমি কি এই ব্যাপারটা বোঝাতে পারলাম? একটু কনফার্ম করবে তাড়াতাড়ি ফার্স্ট। যদি বুঝে গেছো তাহলে আমাকে এটার আনসার বলে দাও দেখি। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। 2, 6, 12, 20, এরপরে কত হবে? যদি বুঝে গেছো এটার আনসার দিয়ে দাও। যদি বুঝে গেছো এটার আনসার দাও। 2, 6, 12, 20 কত হবে? 2 আছে প্রথমে, তারপরে আছে 6, তারপর হচ্ছে 12। যে বলে দেবে বলে মিউট করে দেবে, বলে দিয়ে মিউট করবে, আমি শুনে নিয়েছি। বাকিদেরকে সুযোগ দেবে, বাকিদের চেষ্টা করতে সময় দেবে। 2, 6, 12, 20, তারপর জিজ্ঞাসা চিহ্ন, বলছে কি হবে সিরিজের প্রবলেম। 2, 6, 12, 20 এত। তারপরে এখন দেখো প্রাইমারিতেও দিচ্ছে, প্রাইমারিতেও মোটামুটি টাফ টাফ কোশ্চেন দিচ্ছে সিরিজের উপরে। আগে প্যাটার্নে বেসিক নলেজের উপর দিত, এখন প্রাইমারিতে লাস্ট ইয়ারে দেখলাম 2খানা সিরিজের প্রবলেম দিয়েছে, প্রাইমারিতেও দিচ্ছে এবং টাফ টাফ প্রবলেম দিচ্ছে। 2, 6, 12, 20 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি দেখতে পাচ্ছি না, আমি দেখছি 2-এর সাথে 4 যোগ করে 6 পেয়েছি, আবার দেখছি 6-এর সাথে 6 যোগ করে 12 পেয়েছি, তারপর দেখলাম 8 যোগ করে 20 পেয়েছি। তাহলে কি দেখতে পাচ্ছি যে প্রথমে 4 বেড়েছে, তারপর 6 বেড়েছে, তারপর 8 বেড়েছে। তো আমার বেসিক নলেজ কি বলছে যে 2 2 করে এক্সট্রা বাড়ছে, তার মানে পরের বার 10 বাড়বে। তো 10 যদি বাড়ে তাহলে আমার আনসার কত হওয়া উচিত? 20 আর 10 মিলে 30 হয়ে যাবে। অতএব অপশন বি হচ্ছে রাইট আনসার। বলো তো প্রত্যেকে বুঝতে পারলে একটু কনফার্ম করবে। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করবে। কারোর ডাউট থাকলে অবশ্যই কিন্তু মাইক্রোফোন অন করে বলবে, ঠিক আছে? দেখো ইউটিউবে মাইক্রোফোন অন করার সুবিধা থাকে না, কিন্তু এখানে মাইক্রোফোন অন করার সুবিধা থাকে। তাই আমরা গুগল মিটে যে ক্লাসগুলো হবে সেখানে অবশ্যই তোমাদের প্রবলেমগুলো বলবে, গ্রুপে জানাবে, যার যেখানে যা সমস্যা হবে আমরা আলোচনা করে দেবো, ঠিক আছে? তাহলে এখানে আশা করে বুঝতে পেরেছো এখানে আনসার কত হলো, এটা হচ্ছে 30। একদম সোজা কোশ্চেন ছিল। আমি ধীরে ধীরে কিন্তু অ্যাডভান্স লেভেলে যাব, প্রথমে বেসিক তারপর অ্যাডভান্স। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছ সাবস্ট্রাকশন নাম্বার সিরিজ। এটা কেমন টাইপের? অ্যাডিশন আর সাবস্ট্রাকশনের মধ্যে খুব একটা পার্থক্য নেই। কী পার্থক্য? মন দিয়ে শোনো। ধরো কথার কথা কোনো একটা প্রবলেম তোমাকে দিয়েছে, প্রথমে দিয়েছে 16, তারপর দিয়েছে 14, তারপর দিয়েছে 12, তারপর দিয়েছে 10, তারপর তোমাকে জিজ্ঞাসা করছে। তাহলে কি দেখতে পাচ্ছ না, নাম্বারটা ধীরে 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 কমে যাচ্ছে। যখন দেখলে খুব অল্প 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 করে কমছে, তাহলে সঙ্গে সঙ্গে তোমার মাথায় ঘুরবে কি
এটা সাবস্ট্রাকশন সিরিজ, অল্প অল্প করে কমছে, তার মানে কিছু বিয়োগ করে পাওয়া যাচ্ছে। তাহলে কি করছি, একবার চেক করে নিচ্ছি। 16 থেকে 14 হয়েছে, 2 কমেছে। 14 থেকে 12 হয়েছে, 2 কমেছে। 12 থেকে 10 হয়েছে, 2 কমেছে। তাহলে পরের যদি 2 কমাই সেটা হয়ে যাবে 8। এটা কি বুঝেছো প্রত্যেকে? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করবে। প্রত্যেকে ধরতে পেরেছ? সাবস্ট্রাকশন নাম্বার সিরিজ। অ্যাডিশন সিরিজ বললাম কেমন টাইপের হলো, ধীরে ধীরে অল্প অল্প করে বাড়লো। সাবস্ট্রাকশন নাম্বার সিরিজের ক্ষেত্রে দেখলাম ধীরে ধীরে অল্প অল্প করে কমলো। যদি প্রত্যেকে বুঝে গেছো তাহলে এটার আনসার বলো, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। 64, 58, 52, 46, তারপর জিজ্ঞাসা চিহ্ন 40। দেখো এমন কিন্তু কঠিন আমি দিচ্ছি না, ধীরে ধীরে আমি বেসিক করাচ্ছি প্রথমে। এমনটা আবার বলবে না স্যার আপনি সব থেকে সোজাটা করে নিচ্ছেন দিয়ে আমাকে কঠিন কোশ্চেনটা জিজ্ঞাসা করছেন, এমনটা নয় কিন্তু, এগুলো কিন্তু সোজা কোশ্চেন। 64, তারপর আছে 58, তারপর 52, তারপর 46। কি দেখতে পাচ্ছি, 64 থেকে 58 মানে 6 কমেছে, 58 থেকে 52 মানে 6 কমেছে, ওখান থেকে 46 মানে 6 কমেছে, তারপর যদি আবার 6 কমাই, 46 থেকে 6 কমালে হয়ে যাবে 40। অতএব অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। বলো তো প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝে গেছো? কনফার্ম করবে। আমি কি যেতে পারি পরের কোশ্চেনে? তোমরা অনুমতি দিলে তবে যাব। পরের কোশ্চেনে যেতে পারি? ওকে, মিউট করবে কারোর যদি ডিস্টার্ব হয় মাইক্রোফোন মিউট করবে। দেখো তাহলে অ্যাডিশন পড়লাম, সাবস্ট্রাকশন পড়লাম, এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন নাম্বার সিরিজ। এখানে ব্যাপারটা কেমন হয়, মাল্টিপ্লিকেশন মানে কি, তুমি যখন কোনো সিরিজে দেখবে হঠাৎ করে খুব বাড়ছে, মানে আগেরগুলো যেমন অল্প অল্প করে বাড়ছিল বা অল্প অল্প করে কমছিল, এবার যদি কখনো দেখো যে হঠাৎ করে বেড়ে যাচ্ছে, মানে কথার কথা কেমন, তোমাকে প্রথমে দিয়েছিল 2, তারপর দিয়েছে 4, তারপর দিয়েছে 8, তারপর দিয়েছে 16, তারপর দিয়েছে 32, তারপর জিজ্ঞাসা করছে কত হবে। তুমি দেখতে পাচ্ছ যে এটা হঠাৎ হঠাৎ করে অনেকটা করে বাড়ছে। 2 ছিল হয়ে গেছে 4, 8, 16, 32, হঠাৎ হঠাৎ করে বাড়ছে। যদি এমন পরিস্থিতি হয় তাহলে তোমার মাথায় কি ঘুরবে, যে এটা মনে হয় কিছু গুণ করে হচ্ছে, কারণ গুণ করলে রেজাল্টটা তাড়াতাড়ি বাড়ে, গুণ করলে রেজাল্টটা তাড়াতাড়ি বাড়ে। তাহলে তোমার মাথায় এবার খেলবে যে এটা নিশ্চয়ই গুণ করে করে হচ্ছে। তাহলে কি হবে, আনসার কত হবে, 2 থেকে 4 হয়েছে কত করে, 2 গুণ করে। 4 থেকে 8 হয়েছে কি করে, 2 গুণ করে। 8 থেকে 16 হয়েছে কি করে, 2 গুণ করে। 16 থেকে 32 হয়েছে কি করে, 2 গুণ করে। তাহলে আনসার কত হবে, 32-এর সাথে 2 গুণ করব, হবে 64। অর্থাৎ 64 ইজ দ্য রাইট আনসার। বলো তো বুঝেছো কিনা? প্রত্যেকে ধরতে পেরেছো? কনফার্ম করো। 64 ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করবে। ঠিক আছে, যদি বুঝে গেছো তোমাদের জন্য কাজ, বলে ফেলো এটার আনসার কত হবে। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। 3, তারপর দিয়েছে 9, তারপর দিয়েছে 27, তারপর দিয়েছে 81, তারপর কত হবে। 3, 9, 27, 81 কত হবে? প্রত্যেকে আনসার দাও। আমি টাইম দিচ্ছি, প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকে হয় মেসেজ বক্সে, নাহলে মাইক্রোফোন অন করে প্রত্যেকে চেষ্টা করো। যতজন আছো, অনেকেই আছো। 243। ওকে, 243, বেশিরভাগ আনসার আসছে 243। প্রত্যেকে চেষ্টা করবে কিন্তু। যে কোনো ক্লাস করার সময় একটা কথা মাথায় রাখবে, প্রথমে কিন্তু নিজেকে ভাববে তুমি কিছু জানো না। যদি কোনো ক্লাস শুরুর আগে নিজেকে যদি ভাবো যে আমি সব জানি, এগুলো তো আমার জানা জিনিস, তাহলে কিন্তু ওই ক্লাস থেকে তুমি কিছু শিখতে পারবে না। তাই যে কোনো ক্লাসে যখন জয়েন করবে, প্রথম মাথায় সেট করবে যে আজকে যে টপিকটা পড়ানো হচ্ছে আমি একদম জিরোতে আছি। তবে গিয়ে সেখান থেকে অনেক কিছু শর্টকাট টেকনিক শিখতে পারবে, যেটা তুমি ভাবে হ্যাঁ সত্যি তো আমি আগে এটা পড়েছি, কিন্তু এত ইজিভাবে বা এত শর্টকাট টেকনিক কিন্তু আমি আগে জানিনি। এই জিনিসগুলো কিন্তু তখন তোমার মাথায় আসবে। কিন্তু প্রথমে থেকে যে মাইন্ডে যদি ঢুকে যায় এটা আমার জানা জিনিস, এটা বেকার, আমার টাইম নষ্ট হচ্ছে, তাহলে কিন্তু শিখতে পারবে না। তাহলে এখানে আমি কি বললাম, অল্প অল্প করে ধীরে ধীরে করে বাড়ছে। যখন কখনো দেখছি যে জিনিসটা বেড়ে যাচ্ছে, আগের বার হয়েছিল যোগ বিয়োগের সময় কি হয়েছিল, অল্প অল্প করে বাড়ছিল বা অল্প অল্প করে কমছিল, কিন্তু গুণের সময় কি হচ্ছে, হঠাৎ হঠাৎ করে অনেকটা করে বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতি যদি হয় তখন আমরা মাথায় রাখবো যে এটা গুণের ব্যাপার হচ্ছে। আর যেমন এই প্রবলেমটা হচ্ছে 3-এর সাথে 9 হয়েছে মানে 3 গুণ করে, 9 থেকে 27 হয়েছে মানে 3 গুণ করে, 27 থেকে 81 হয়েছে মানে 3 গুণ করে, 81 থেকে 3 গুণ করলে কত হবে, 243, 243। অতএব অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো তো প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো।
প্রত্যেকে বুঝেছো, কনফার্ম করবে। আমি কি পরের কোশ্চেনে যেতে পারি? ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সটে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিভিশন নাম্বার সিরিজ, মানে ভাগ। ভাগের ব্যাপারটা কেমন হবে? যেমন আমি বললাম হঠাৎ করে অনেক বেড়ে যাচ্ছে, তেমনি হঠাৎ করে অনেক যদি কমে যায়, যেমন কথার কথা প্রথমে 64 দিয়েছে, তারপর তোমাকে 32 দিয়েছে, তারপর তোমাকে 16 দিয়েছে, তারপর তোমাকে 8 দিয়েছে, তারপর তোমাকে জিজ্ঞাসা করছে কত হবে। তাহলে হঠাৎ করে অনেকটা করে কমে যাচ্ছে। 16 ছিল 32 হয়েছে, সরি 64 ছিল 32 হয়েছে, তারপর 16 হয়েছে, তারপর 8 হয়েছে, তারপর কত হবে। এরকম যদি পরিস্থিতি হয় যে হঠাৎ করে অনেকটা করে কমে যাচ্ছে, তাহলে আমরা ভাবতে পারি ভাগ করে করে আসছে। 64কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 32, 32কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 16, 16কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 8, 8কে যদি 2 দিয়ে ভাগ করো হবে 4। অনেক স্টুডেন্ট এমনও করে সে প্রথম থেকে ভাগ করতে পারে না। যদি এমন পরিস্থিতি হয় যে স্যার আমি ভাগের ক্ষেত্রে দুর্বল আছি, উল্টো দিক থেকে গুণ করে করেও যেতে পারো। যদি তুমি ভাগে দুর্বল নিজেকে মনে করো, যদিও না থাকা ভালো, কিন্তু যদি মনে করো তুমি ভাগে দুর্বল, তাহলে পিছন দিক থেকে গুণ করে করেও তুমি সামনের দিকে আসতে পারো। সেক্ষেত্রেও তুমি বুঝে যাবে ব্যাপারটা হচ্ছে কি। আমি কি ক্লিয়ার করাতে পারলাম? একটু কনফার্ম করবে। আমি কি ক্লিয়ার করাতে পারলাম? কনফার্ম করবে। যদি বুঝে গেছো পরের কোশ্চেনটা বলো। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ 720 120 24 6, তারপর জিজ্ঞাসা চিহ্ন। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ, একটা সিরিজ দেওয়া আছে, সেখানে বলা আছে 720, তারপর বলেছে 120, তারপর দিয়েছে 24, তারপর 6, তারপর জিজ্ঞাসা চিহ্ন। বলে ফেলো তাড়াতাড়ি। ফার্স্ট বলো। 2 3 দু রকমের আনসার পাচ্ছি, 2 রকমের আনসার পাচ্ছি। 2 হবে বলছে, বাকিরা 2। প্রত্যেকে চেষ্টা করবে, প্রত্যেকে চেষ্টা করবে, কিন্তু যে আর ভুল হোক নো প্রবলেম, তুমি শিখতে এসছো, তুমি কিন্তু শিখে আসোনি, তাই ভুল হোক প্রত্যেকে কিন্তু চেষ্টা করো। যার যেটা মনে হচ্ছে সেটা চেষ্টা করো, আমি তারপর বলে দেব। প্রত্যেকে চেষ্টা করবে কিন্তু। 1 হবে বলছে। ওকে, আর কে কি বলে? 2। ওকে, চলো দেখে নিই। তাহলে অনেকে 2 বলছে, অনেকে 1 বলছে, আমি একবার দেখে নিই কি হবে। চলো, তাহলে দেখো প্রথমে দিয়েছে 720, তারপর হচ্ছে 120। আমি যদি দুটো শূন্যর কথা বাদ দিই, মনে মনে যদি ভাবি দুটো শূন্য নেই, তাহলে 12 6 72। এখান থেকে বুঝতে পারছি 6 ভাগ করে পাওয়া গেছে। 720 6 ভাগ করলে 120। আবার দেখো 5 ভাগ করলে হয় 24, 24 5 120, 20 5 100, 4 5 20, 24 5 120। তারপর যদি দেখি 4 ভাগ করে হয়েছে, তাহলে প্রথমবার 6 ভাগ করে কমেছে, তারপরবার 5 ভাগ করে এসছে, তারপর 4 ভাগ করে এসছে, তারপরে কি হওয়া উচিত? তাহলে 3 ভাগ করে আসা উচিত। তাহলে 6কে যদি 3 দিয়ে ভাগ করা হয়, আনসার কত হওয়া উচিত? 2। অপশান এ হবে রাইট অ্যান্সার। আমি আবার বলছি, 720 ছিল, সেখানে 6 ভাগ করলে দেখলাম 120, তারপর দেখলাম 5 ভাগ করলে হচ্ছে 24, তারপর দেখলাম 4 ভাগ করলে হচ্ছে 6, তাহলে নিশ্চয়ই 3 ভাগ করব, দিলে হবে 2। এবার হচ্ছে যদি কোনো স্টুডেন্ট প্রথম দিক থেকে বুঝতে না পারে যে স্যার প্রথমে তো অনেক বড় আছে, আমি না ঠিক ধরতে পারছি না, ক্যালকুলেশনে আমি একটু দুর্বল আছি, তাহলে পিছন দিক থেকে ভাবতে পারো। 6-এর সাথে 4 গুণ করে 24 হয়েছে, 24-এর সাথে 5 গুণ করে 120 হয়েছে, 120-র সাথে 6 গুণ করে 720 হয়েছে, তাহলে ডেফিনেটলি এর আগেরটা যেটা, সেটা 3 গুণ করে। কার সাথে 3 গুণ করলে 6 হবে? কার সাথে 3 গুণ করলে 6 হবে? কার সাথে 3 গুণ করলে 6 হবে? 2-এর সাথে 3 গুণ করলে 6 হবে। অতএব অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে ধরতে পেরেছো? কনফার্ম করো। প্রত্যেকে ধরতে পেরেছো? কনফার্ম করো। বলো বলো বলো। মাঝে মাঝে একটু কথা বলবে, একদম ঘুমিয়ে পড়বে না, ঠিক আছে? মাঝে মাঝে কথা বলবে। চলো নেক্সট, স্কোয়ার নাম্বার সিরিজ। দেখো আমি তোমাদেরকে কিন্তু ইউটিউবে একটা ক্লাস দিয়েছি যেখানে স্কোয়ারের উপর ডিটেলস আছে, স্কোয়ারের উপর যে কি করে স্কোয়ারগুলো তাড়াতাড়ি মনে রাখবো, কি স্কোয়ারগুলো মুখস্থ রাখবো পরীক্ষার জন্য। বলেছিলাম 1 থেকে 35 পর্যন্ত স্কোয়ারগুলোকে ভালো করে মনে রাখতে হবে, মনে রাখার স্ট্র্যাটেজি সমস্ত কিছু কিন্তু আমি ইউটিউবে দিয়ে দিয়েছি। পরপর 2টো ক্লাস আছে, একটাতে স্কোয়ার সম্বন্ধে ভালো করে বুঝিয়েছি, একটাতে স্কোয়ার রুট করেছি।
রুট কী করে বের করবো, যেটা আজকে 8টা থেকে লাইভ দেওয়া ছিল। তো সেটা তোমরা যদি মিস করে থাকো ওই দুটো ক্লাস দেখে নেবে। ওগুলো থেকে পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন নর্মালি আসে না, কিন্তু আমাদের নানা রকম জায়গাতে কাজে লেগে যায়। যেমন এখানে যেমন সিরিজের প্রবলেম, সেখানে কাজে লেগে যেতে পারে, অন্য কোনো অঙ্কে কাজে লেগে যেতে পারে। তাহলে কি স্কোয়ার নাম্বার সিরিজ, এখানে আমাকে কম করে 1 থেকে 35 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখতে হবে, এবং যে কোনো স্কোয়ার বের করার স্ট্র্যাটেজিটা যেটা আমি ওই ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি সেগুলো জেনে রাখতে হবে। তাহলে কি হবে, স্কোয়ার নাম্বার সিরিজ করাটা অনেক ইজি হবে। দেখে বুঝতে পারবে যে এটা কিসের স্কোয়ার, দেখেই বুঝতে পারবে তখন, যদি তুমি কিছু মনে রাখো। যেমন এই কোশ্চেনটা দিয়েছে, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ, কী হবে? প্রথম দিয়েছে 1, 1 মানে কার স্কোয়ার? 1-এর স্কোয়ার। 4 মানে কত? 4 মানে হচ্ছে 2-এর স্কোয়ার। তারপর দিয়েছে 9, 9 মানে কার স্কোয়ার? 3-এর স্কোয়ার। 16 মানে কার স্কোয়ার? 4-এর স্কোয়ার। তাহলে তোমার আনসার কী হবে গো? আনসার 5-এর স্কোয়ার, 25 হবে রাইট আনসার। বলো বুঝলে কিনা? প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে ধরতে পেরেছো? কনফার্ম করো। 1-এর স্কোয়ার হচ্ছে 4, 1, 2-এর স্কোয়ার হচ্ছে 4, 3-এর স্কোয়ার হচ্ছে 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25। এইভাবে আরও একটু বড় দিতে পারে, এটা একটা বেসিক প্রবলেম। আর একটু বড়ও দিতে পারে, দেখা গেল একটু দূরে দূরে দিয়েছে। তো তুমি যদি স্কোয়ারগুলো মুখস্থ করতে পারো 1 থেকে 35 পর্যন্ত, বা কোনো কারণে ভুলে গেলে কি করে করতে হবে সেই স্ট্র্যাটেজিগুলো ভালো করে দেখে নাও। আমি কিন্তু ভিডিওটা ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তো ওই ক্লাসটা যদি কেউ করে থাকো তাহলে তো ভালো কথা, যদি না করে থাকো তাহলে ইউটিউবে অবশ্যই দেখে নাও, গ্রুপে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। পরে কোশ্চেনে যাব, পরে কোশ্চেনে যাই। এবার এমন যদি কেউ থাকো যে স্যার এই জায়গাটায় আমি দেখিনি, স্কোয়ারের ক্লাসটা দেখিনি, খাতাতে নোট করে রাখো যে ইউটিউব থেকে স্কোয়ারের ক্লাসটা দেখতে হবে, নাহলে পরে ভুলে যাবে। এইখানে পাশে এইটার পাশে নোট করে রাখো যে ইউটিউব থেকে স্কোয়ারের ক্লাসটা দেখতে হবে, দিয়ে লিঙ্কটা দেখে ক্লাস দেখো। যদি কোনো কারণে তুমি লিঙ্কটা মিস করে গেছো বা খুঁজে পাচ্ছ না, তাহলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে আবার লিঙ্ক পাঠিয়ে দেবো। পরে কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, কিউব নাম্বার সিরিজ। কিউব, এই কিউবের উপরে আমি ক্লাস এখনও ইউটিউবে দেইনি, দিয়ে দেবো। কিউব কি হচ্ছে আমি শুধু জাস্ট 1 থেকে 15 পর্যন্ত কিউব লিখে দিয়েছিলাম ক্লাসে। তো 1 থেকে 15 পর্যন্ত কিউব, এগুলো মুখস্থ করতে হবে, পরীক্ষাতে ভীষণ কাজে দেবে। এছাড়া যে কোনো কিউব কী করে বের করব, যে কোনো কিউব যত দেবে দিক, যে কোনো কিউব কী করে বের করব তার উপর আমি একটা ক্লাস নেব, সেখানে আলোচনা করে দেবো। আপাতত এর উপর কেমন টাইপের প্রবলেম আছে এখানে, যেমন এই দিয়ে দিয়েছে 8 দিয়েছে, 27 দিয়েছে, 64 দিয়েছে, 125। কোনো স্টুডেন্ট যদি কিউবগুলো মুখস্থ রাখে না, ও দেখেই বুঝে যাবে এটা কিউবের প্রবলেম। তাতে কি ফায়দা, ও দেখে যখন বুঝে যাবে 8 মানে কি 2-এর কিউব, 27 মানে কি 3-এর কিউব, 64 মানে কি 4-এর কিউব, 125 মানে কি 5-এর কিউব, তাহলে পরেরটা কি হবে বলো? 6-এর কিউব। 6-এর কিউব মানে কত হয়? 216। এইগুলো হচ্ছে সুবিধা। আমি যদি 1 থেকে 15 পর্যন্ত কিউব মনে রাখি, অনেক সময় আমার পরীক্ষায় ডিরেক্ট পেয়ে যাব। যদি কোনোটা ভুলেও যাই, মোটামুটি একটা আইডিয়া চলে আসবে, আমি পেরে যাব। বা কিউবগুলো কী করে বের করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো, তাহলে তুমি পারবে। আমি কি বোঝাতে পারলাম প্রত্যেককে? একটু কনফার্ম করবে। প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করবে। যাবো পরে কোশ্চেনে, পরে কোশ্চেনে যাই। ওকে, নেক্সট ফিবোনাচি নাম্বার সিরিজ। এরকম কিছু কিছু নাম্বার সিরিজ আছে, যেমন ত্রিভুজ সংখ্যা, ট্রায়াঙ্গেল নাম্বার, ঠিক আছে, সেটা ফিবোনাচি। এরকম কিছু কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে, সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, যাতে কিনা কোনো কারণে পরীক্ষায় দিয়ে দিলে আমরা পারি। ফিবোনাচি নাম্বার সিরিজটা কেমন বলছে, তোমাকে দুটো নাম্বার প্রথমে জানতে হবে। ধরো তোমাকে 0 আর 1 দিয়েছি, এবার এর পরের নাম্বারটা কত হবে বলছে, ঠিক যে দুটো জানো সেই দুটোকে যোগ করে পরেরটা পাবে। তার মানে 0 আর 1 যোগ করলে হবে 1। এবার যদি তারপরেরটা বের করতে চাও, সেটা কি করে করবে? এর ঠিক আগের দুটো যেটা দুটো থাকবে সেই দুটোকে যোগ করব, মানে এর আগে দুটো কোনটা কোনটা বলো? 1 আর 1, তাদের যোগ করলে হবে 2। তোমাকে যদি বলে এর পরেরটা কি করে বের করবে, ঠিক আগের দুটো তাদেরকে যোগ করব, মানে 2 আর 1 যোগ করলে কত হবে? 3। যদি কেউ বলে এর পরেরটা কত হবে, কি বলবে? 3 আর 2 যোগ করে, আগের দুটো, সবসময় আগের দুটোকে যোগ করে করে পরের নাম্বারটা আসবে। তারপরের নাম্বারটা কত আসবে? 5 আর 3 যোগ করে 8 আসবে। তারপরেরটা কত আসবে? 8 আর 5 যোগ করে 13 আসবে। তারপরেরটা কত আসবে? 13 আর 8 যোগ করে 21 আসবে। মানে ফিবোনাচি সিরিজটা কেমন না, আগের দুটো নাম্বার যোগ করে পরের নাম্বারটা আসে, এটাকে বলা হয় ফিবোনাচি নাম্বার সিরিজ। যদি এটা বুঝে থাকো তাহলে এটার আনসার বলে ফেলো, দেখি কত হবে। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ।
যদি এটা বুঝে থাকো তাহলে এটার আনসার কত হবে বলে ফেলো। 0 1 1 2 3 5 কত হবে? 8 হবে বলছে। বাকিরা প্রত্যেকে চেষ্টা করো, প্রত্যেকে রিপ্লাই করবে। অনেকজন আছো কিন্তু, অনেকজনকে দেখতে পাচ্ছি, প্রত্যেকে আনসার দেবে। 8 হবে বলছে। 0 1 1 2 3 5 তারপর জিজ্ঞাসা চিহ্ন। 0 1 1 2 3 5 তারপর জিজ্ঞাসা চিহ্ন। কত হবে? 8 হবে বলছে। তাহলে সিম্পল আগের দুটো নাম্বারে যোগ করব তাতেই হয়ে যাবে। আগের দুটো নাম্বারকে সিম্পল যোগ করব তাতেই হয়ে যাবে। তো 8 হবে আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকে বুঝেছো? পরে কোশ্চেনে যেতে পারি? বেশ, এবার আমরা যে প্যাটার্নটা শিখবো সেটাকে বলা হয় অল্টারনেটিং নাম্বার সিরিজ। অল্টারনেটিং নাম্বার সিরিজটা কেমন না, অনেক সময় দেখা যাচ্ছে তোমাকে একটা সিরিজ দিয়েছে সেখানে মিক্সড আকারে ব্যাপারটা কি, ধরো তোমাকে আমি দিয়ে দিলাম 1 4 9 16 25, আর একটা দিয়েছি 1 8 27 64, তারপর এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। মানে সিরিজটা কেমন দিলাম, 1 1 4 8 9 27 16 64 125, তারপর জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। এরকম একটা সিরিজ দিয়ে দিলাম, অনেকগুলো নাম্বার দিয়ে দিয়েছে। কম করে দেখবে 5টা থেকে 6টা তোমার জানা থাকবে, কম করে 6টা জানা থাকবে। 6টা যদি জানা থাকে, তার বেশি জানা থাকলে তো খুবই ভালো। যদি দেখো এরকম একটা বড় সিরিজ দিয়ে দিয়েছে, দিয়ে তারপরেরটা জানতে চাইছে, তুমি কোথায় ফেসে গেছো? তুমি ফেসে গেছো যে 1 থেকে 1 হয়েছে, আবার 4 হয়েছে, আবার 8 হয়েছে, আবার মাত্র 1 বেড়েছে, আবার অনেক বেড়ে গেছে, আবার মাত্র কমে গেছে, আবার বেশি বেড়েছে, আবার হচ্ছে। এই জিনিসটাতে তুমি কনফিউজ কিভাবে করব। অল্টারনেটিং নাম্বার সিরিজ তখনই ব্যবহার করব যখন কোনো প্রবলেমে দেখব 5টার বেশি টার্ম আছে, 6খানা টার্ম আছে, তখন আমি ভাবতে পারি যে অল্টারনেটিং নাম্বার সিরিজ হতে পারে। যখন 6 বা 6-এর বেশি দেখতে পাবে তখন তোমার মাথায় সেট করবে যেটা অল্টারনেটিং নাম্বার সিরিজ হতে পারে। সেটা কেমন? অল্টারনেটিং কথাটার মানে কি? অল্টারনেটিং কথাটার মানে হচ্ছে যে এখানে দুটো সিরিজকে মিক্সড করে একসাথে দেওয়া হয়। দুটো সিরিজকে মিক্সড করে একসাথে দেওয়া হয় কথাটার মানে তুমি যদি একটা নাম্বার গ্যাপ দিয়ে দেখো, একটাকে গ্যাপ দিয়ে দেখো, তাহলে তুমি একটা প্যাটার্ন পাবে। যেমন আমি যাদেরকে হাইলাইট করেছি সেগুলো কি? সেগুলো হচ্ছে স্কোয়ার নাম্বার, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, 25 লিখতে মিস্টেক করেছি আমি, 5 স্কোয়ার। এইগুলো হচ্ছে তোমার দেখতে পাচ্ছ যে এটা কেমন দিয়েছে না, একটা ছেড়ে ছেড়ে। নিচেরগুলো দেখো যেগুলো বাকিগুলো আছে, সেটা যদি দেখো 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, ঠিক এর পরেরটা কত হবে জানতে চাইছে। তাহলে এর পরেরটা ঠিক কত হবে? দেখো 4-এর কিউবের পরে 25 যেটা আছে সেটা আগেরটা, এর পরে যেটা হচ্ছে সেই জায়গাটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। কি হবে গো? কি হবে তাহলে? বলে ফেল। 5-এর কিউব হবে, এর পরেরটা হবে 5-এর কিউব। 25 তো আছে, 64-র পরে 25 জানা আছে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। মানে এই যে কিউবের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটার রেজাল্টটা আসবে। তাহলে 5-এর কিউব মানে তোমার আনসার হবে 125। এইরকমভাবে অনেক সময় মিক্সড করে হয়তো দুটো স্কোয়ার কিউবকে মিক্সড করে দিল, বা এমনি অ্যাডিশন সাবস্ট্রাকশন তাদেরকে মিক্সড করে দিল, বা মাল্টিপ্লিকেশন ডিভিশন বা মাল্টিপ্লিকেশনের সাথে অ্যাডিশন, কোনো না কোনো দুটো প্যাটার্নকে একসাথে মিক্সড করে একটা প্রবলেম সাজিয়ে দিয়ে দিল। যদি তুমি এটা মাইন্ডে সেট করো যে স্যার একটা কথা বলেছে 6টা টার্ম হয়ে গেলে যদি দেখি 6টা নাম্বার দেওয়া আছে, তার বেশিও দেওয়া আছে, তখন আমরা প্রথমে ভাবতে পারি যে এটা অল্টারনেটিং নাম্বার সিরিজ হতে পারে। তার মানে সেক্ষেত্রে আমরা একটা গ্যাপ দিয়ে একবার দেখব কোনো প্যাটার্ন মানছে কিনা। যদি মেনে যায় তাহলে তো হয়েই গেল, প্রবলেম সলভ। যদি না মানে তখন আমি দেখব নর্মালভাবে কোনো কিছু হচ্ছে কিনা। কারণ এই সিরিজ প্রবলেম অত সোজা নয়, এটা কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করতে হয়। ভালো প্র্যাকটিস করলে পারবো, কিন্তু প্র্যাকটিসটা যথেষ্ট স্ট্র্যাটেজি মেনে করতে হয়। যদি আমি এমনি প্র্যাকটিস করে যাই তাহলে কখনো বুঝতে পারবো না যে কোনটাতে কি অ্যাপ্লাই করব। কিন্তু যদি আমার প্র্যাকটিসটা একটু বুঝে হয়, যদি আমি একটু ফলো করি যে এটা এরকম কেন বা করলো, কি প্যাটার্ন মেনটেন করলো, সেই জিনিসগুলোকে যদি মাথায় ঢোকাতে পারি তাহলে কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা ইজি হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? প্রত্যেককে বোঝাতে পারলাম? কনফার্ম করো। ওকে, এটা করে ফেলো। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। একটা প্রবলেম দিয়েছে, বলছে নেক্সট নাম্বার কি হবে।
4 9 6 11 8, দেখো বাড়া কমা হচ্ছে, বাড়া কমা, 4 9 6 11 8, 4 9 6 11 8, প্রথমে 4 দিয়েছে, তারপর 9 দিয়েছে, তারপর 6 দিয়েছে, তারপর 11 দিয়েছে, তারপর 8 দিয়েছে, তারপর জিজ্ঞাসা চিহ্ন বলেছে। কি হবে বলছো? 13 হবে বলছে। কিভাবে হচ্ছে আমি একটা একটা করে গ্যাপ দিয়ে দেখি। 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে যেটা হতো সেটা 10 হতো, কিন্তু সেটাকে সেখানে জানতে চাইনি, 8-এর ঠিক পরের নাম্বারটা জানতে চেয়েছে, 8-এর ঠিক পরেরটা, তার মানে অন্য সিরিজটা দেখতে হবে, 9 11, তাহলে সেটা কত হবে? 13। তাহলে 8-এর পরে যেটা হবে সেটা হবে 13। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো তো প্রত্যেকে বুঝতে পারলে কিনা কনফার্ম করো, প্রত্যেকে বুঝতে পারলে কিনা কনফার্ম করো। হ্যাঁ বলো। হ্যাঁ, ওকে, হ্যাঁ তুমি সেটাও ভাবতে পারো, কিন্তু তোমাকে ওখানেই একটা প্রবলেম হয়ে যাচ্ছে, তুমি যে এই মাঝখানেগুলো গ্যাপ দিয়ে দিচ্ছ, ধরো 4-এর সাথে 5 যোগ করে 9 হয়েছে, ভালো কথা, 6-এর সাথে 5 যোগ করে 11 হয়েছে, ভালো কথা, 8-এর সাথে 5 যোগ করে 13 হয়েছে। তুমি যে প্যাটার্নটা মেনটেন করেছো একই প্যাটার্নই আমি এখানে বলেছি, আমি শুধু ভেঙে ভেঙে সিরিজ দেখিয়েছি আর তুমি ওটাখানে জোড়ায় জোড়ায় বানিয়েছো, সেটাও করা যায়, এটাও ভুল নয় কিন্তু। হ্যাঁ বলো, হয় প্যাটার্ন অনেক রকমের করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, একবার 5 যোগ হয়েছে মানে তুমি বলছো 5 যোগ হয়েছে 3 বিয়োগ হয়েছে, 5 যোগ হয়েছে 3 বিয়োগ হয়েছে। হ্যাঁ, এই এই প্যাটার্নটাও করতে পারো, যে 5 যোগ হয়েছে 3 বিয়োগ হয়েছে, 5 যোগ হয়েছে 3 বিয়োগ হয়েছে, সেটাও হবে। অনেক সময় অনেক রকমের টাইপ আসে, ঠিক আছে। তুমি যেটা ভাবছো পরীক্ষক হয়তো অন্য ভেবে দিয়েছে, তো দেখা গেল তোমারটাও লেগে গেল, হতে পারে, এরকম কিন্তু হতে পারে, এমনটা নয় যে হবে না। নেক্সট আমরা প্রাইম নাম্বার সিরিজ বলবো। প্রাইম নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার। প্রাইম নাম্বার কাকে বলে এমন কেউ একজন আছো বলতে পারবে? মৌলিক সংখ্যা কাকে বলে প্রাইম নাম্বার? এনিওয়ান? একজন কেউ? না, ভুল হয়ে গেল, ঠিক হলো না, হলো না। 1 এবং আচ্ছা, আর কেউ? আর কেউ বলবে প্রাইম নাম্বার কাকে বলে? মৌলিক সংখ্যা, যার যেটা মনে হচ্ছে বলো না, ভুল হোক কোনো যায় আসে না, শিখতে এসছো তো তুমি। হলো না ঠিক, আর কেউ? এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, ওকে। তাহলে আমি যদি বলি 1 কি প্রাইম নাম্বার? দেখো একবার কেপি ডব্লিউবিপি কেপির ইন্টারভিউতে কোশ্চেন করেছিল যে বলো তো 1 কি মৌলিক সংখ্যা? কেন না? কেন না? তুমি যে দেখো তুমি যে ডেফিনেশনটা দিলে যে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে, যদি তুমি এই ডেফিনেশনটা দাও তাহলে তো সেই ডেফিনেশন অনুসারে 1 মৌলিক সংখ্যা। যদি তুমি এটা বলো যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যায়, তো 1কে তো 1 দিয়ে ভাগ যাচ্ছে, ওই সংখ্যা মানে 1। তুমি যদি এই ডেফিনেশনটা দাও যে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলে, তো আমি যদি বলি সংখ্যাটা 1, তাহলে 1কে তো 1 দিয়ে ভাগ যাচ্ছে, ওই সংখ্যা বলতে 1 দিয়ে ভাগ যায়, তাহলে তখন তো 1কে মৌলিক সংখ্যা বলতে বাধ্য তোমার ডেফিনেশন অনুসারে, তাই না? বলো, কি ঠিক বলছি তো? তাহলে ডেফিনেশনটা কি হবে? তাহলে ডেফিনেশনটা কি বলবে তুমি, মৌলিক সংখ্যা কাকে বলে? বেশ, আর কিভাবে বলতে পারবে? এটা ঠিক বলেছো, এটা ভুল বলছো না, এটা ঠিক বলেছো, আর কি বলতে পারো? আর কেউ বলতে পারবে? আচ্ছা লিখে নাও একটু। হুম,
বেশ ভালো বলেছে। শোনো, আমি 2-3 রকমভাবে বলে দিচ্ছি, একটু লিখে নাও, কারণ এগুলো না পরীক্ষা যতটা আসে তার থেকে ইন্টারভিউতে তোমাকে কিন্তু ফাঁদে ফেলবে। তাই একটু লিখে দিচ্ছি, ভালো ভালো পয়েন্টগুলো বলছি, একটু মন দিয়ে শোনো, লিখে নাও খাতায়। 1 নম্বর, মৌলিক সংখ্যা কাকে বলে? তুমি বলতে পারো যে পি যদি মৌলিক সংখ্যা হয় দুটো কন্ডিশন মানতে হবে। কি? 1 নম্বর হচ্ছে পিকে 1-এর থেকে বড় হতে হবে। আমি যে গ্রেটার দেন সাইনটা ব্যবহার করেছি, যার দিকে হাঁ করে দিয়েছি সে বড়। পি গ্রেটার দেন 1 মানে পিকে 1-এর থেকে বড় হতে হবে। পি যদি একটা মৌলিক সংখ্যা বলতে চাই তাহলে প্রথম শর্ত হচ্ছে, কন্ডিশন হচ্ছে 1-এর থেকে বড় হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো দিয়ে ভাগ যাবে না। তাহলে যদি কোনো একটা সংখ্যা 1-এর থেকে বড় হয়, 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো দিয়ে ভাগ যায় না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। এটা হচ্ছে প্রথম ডেফিনেশন। কি বললাম? 1-এর থেকে বড় যদি কোনো সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো দিয়ে ভাগ যায় না, তাকে বলবো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। লিখেছো প্রত্যেকে? 1-এর থেকে বড়, 1 এবং ওই সংখ্যা ছাড়া, আমি আবার রিপিট করছি, লিখে নাও। 1-এর থেকে বড়, 1 এবং ওই সংখ্যা ছাড়া আর যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায়, 1-এর থেকে বড় যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায়, তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যেমন উদাহরণ হিসেবে 3 হচ্ছে 1-এর থেকে বড়, 3কে 1 দিয়ে ভাগ যায় আর 3 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো দিয়ে ভাগ যায় না, তাই 3 হচ্ছে একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। বুঝেছো? প্রত্যেকে লিখে নিয়েছো? বেশ, এবার 2 নম্বর ডেফিনেশন, সেকেন্ড ডেফিনেশন। যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক আছে, যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক আছে, তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক আছে, উৎপাদক মানে ফ্যাক্টর, যেমন ধরো 4-এর ফ্যাক্টর কারা? 4কে 1 ভাগ করে, 2 ভাগ করে, 4 ভাগ করে, এগুলো ফ্যাক্টর, উৎপাদক। কিন্তু 5-এর ফ্যাক্টর কারা? 5-এর হচ্ছে 1 আর 5, আর কেউ না। তাহলে যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক আছে, না কম না বেশি, কমও হলে চলবে না, বেশি হলেও চলবে না, যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক আছে, তাকে আমরা বলবো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক আছে, তাকে আমরা বলবো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। লিখেছো? মিউট করবে, হয়ে গেলে মিউট করবে। রাকিব মিউট করো। যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক আছে, তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। হয়ে গেছে প্রত্যেকে? একবার কনফার্ম করে দাও। ভালো করে মনে রাখবে কিন্তু, ঠিক আছে? এবার যদি তোমাকে বলা হয় কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা কাকে বলে, কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা কাকে বলে, তাহলে তুমি কি বলবে? অনেক স্টুডেন্ট আছে এটা বলে যে সংখ্যা মৌলিক সংখ্যা নয় তাকে যৌগিক সংখ্যা বলে। ভুল কথা। যে সংখ্যা মৌলিক নয় তাকে যৌগিক সংখ্যা বলে, এটা অনেকে বলে, এটা ভুল কথা। তাহলে তুমি কি বলবে? না, যে সংখ্যার 2-এর বেশি উৎপাদক থাকবে, যে সংখ্যার 2-এর বেশি উৎপাদক থাকবে, তাকে বলবো যৌগিক সংখ্যা। একরকম বলতে পারো, যে সংখ্যার 2-এর বেশি উৎপাদক থাকবে, যেমন 4-এর দুটোর বেশি উৎপাদক আছে, 1, 2, 4। যে সংখ্যার 2-এর বেশি উৎপাদক আছে, যেমন 6, 1, 2, 3, 6। যে সংখ্যার 2-এর বেশি উৎপাদক থাকবে, তাকে বলবো যৌগিক সংখ্যা। লিখেছো? লেখা হয়েছে? এবার যদি কোশ্চেন হয় যে 1কে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কি বলবো, 1কে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কি বলবো, প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারের মধ্যে 1কে কি বলবো, কি বলবো বলো? 1কে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার মধ্যে কি বলবো? মৌলিক বলতে পারি কি? মৌলিক বলতে পারি? পারি না। কেন পারি না? দেখো, 1 নম্বর কন্ডিশন, মৌলিক হতে গেলে 1কে যদি মৌলিক হতে হতো 1-এর দুটো উৎপাদক থাকতে হতো, কিন্তু 1-এর একটা উৎপাদক আছে। 1কে 1 ছাড়া আর কেউ ভাগ করে না, 1কে 1ই ভাগ করে। 1-এর কেবলমাত্র একটা উৎপাদক আছে, দুটো নেই। বা আমি এটা বলতে পারি যে মৌলিক সংখ্যা 1-এর থেকে বড় হয়, তো 1 তো নিজের থেকে বড় নয়, নিজে তো নিজের থেকে বড় নয়, 1 তো 1-এর থেকে বড় নয়।
তাই এককে মৌলিক বলতে পারি না। তাহলে দুরকমভাবে বলতে পারি। আমাকে যদি কোশ্চেন করে এক মৌলিক কেন নয়, তাহলে দুটো আনসার দিতে পারি। একটা আনসার কি না, একের কেবলমাত্র একটা উৎপাদক, যদি মৌলিক হতে হয় এককে, তাহলে একের দুটো উৎপাদক থাকতে হবে। কাউকে মৌলিক হতে গেলে তার দুটো উৎপাদক থাকতে হবে অবশ্যই, দুটোই, না কম না বেশি। কিন্তু একের একটা উৎপাদক, তাই এক মৌলিক নয়, এটা বলতে পারি। এছাড়া বলতে পারি মৌলিক সংখ্যার ডেফিনেশন হচ্ছে একের থেকে বড় হতে হয়, কিন্তু এক তো নিজে নিজের থেকে বড় নয়, তাই এককে মৌলিক বলতে পারি না। তাহলে এক মৌলিক নয়। বুঝেছ? কনফার্ম করো। বুঝেছ? কনফার্ম করো। এবার যদি বলা হয় এক যৌগিক নয় কেন, এক যৌগিক নয় কেন বলো দেখি, এক যৌগিক নয় কেন, কম্পোজিট নাম্বার নয় কেন? একের একটা উৎপাদক আছে, কিন্তু যৌগিক সংখ্যা হতে গেলে কটা উৎপাদক লাগে? কম করে তিনটে লাগে। দুইয়ের বেশি মানে কম করে তিনটে উৎপাদক। দুইয়ের বেশি কথাটাকে এইভাবে বলা যায়, কম করে তিনটে উৎপাদক আছে। কি বলা যায় তো? কম করে তিনটে উৎপাদক। যেমন তুমি বললে তুমি খেতে বসলে তিনটে মাছ না হলে তুমি খাও না, মানে তুমি এরকম বললে কম করে আমাকে তিনটে মাছ দিতেই হবে। কম করে তিনটে মাছ দিতে হবে মানে কি, হয় তিনটে মাছ নেবে, কি চারটে, কি পাঁচটা, কি ছটা, তার বেশি নিতে পারো। তিনের কম চলবে না, সেটাকে বলে কম করে তিনটে। তেমনি যৌগিক সংখ্যা হতে গেলে কম করে তিনটে উৎপাদক থাকতে হবে। তো একের তো একটা উৎপাদক, তার তিনটে তো নেই, তাই এককে আমি যৌগিক সংখ্যা বলতে পারি না। তাহলে এক মৌলিকও নয়, যৌগিকও নয়। বুঝেছো? কনফার্ম করো। এক মৌলিকও নয়, যৌগিকও নয়। বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো। তাহলে এরকম প্রাইম নাম্বার আমাদেরকে মনে রাখতে হবে। আমি যখন পড়াবো তখন বলে দেব। 1 থেকে 100-র মধ্যে 25টা মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 200-র মধ্যে বলতে পারবে কেউ? 46টা মৌলিক সংখ্যা আছে। আমি যখন করাবো তখন বলে দেব। এটা বলো, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। এই সিরিজের নেক্সট নাম্বার কি হবে? 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে, 23 আছে, তারপর কি হবে? 46টা। 1 থেকে 50-এর মধ্যে 15টা, 1 থেকে 100-র মধ্যে 25টা, 1 থেকে 150-র মধ্যে 35টা, 1 থেকে 200-র মধ্যে 46টা। যদি আমি করাবো, অপশন বি বলছে। বাকিরা রিপ্লাই করো। অপশন বি বলছে। ইলেভেন একটা মৌলিক সংখ্যা, তারপরে নেক্সট মৌলিক সংখ্যা 13 দেওয়া আছে, তারপর 17, তারপর 19, তারপর 23। এর পরেটা কত হবে? 29। কারণ 24, 25, 26, 27, 28 এগুলো কেউ প্রাইম নাম্বার নয়। তো নেক্সট প্রাইম নাম্বার 29, তাই অপশন বি হবে রাইট অ্যান্সার। বলো তো বুঝেছো কিনা?